নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। দরকার ফুরিয়ে গেছে তাই নিজেও কেটে পড়ছো? হ্যাঁ, আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলি আছে আর আমি ওদের জীবন নষ্ট করতে পারি না। তা আমি কবে ওদের লাইফে কুনজর দিলাম? আমার নিজেরও একটা লাইফ আছে। তুমি আমায় প্রমিস করেছিলে যে আমার ক্যারিয়ারে তুমি হেল্প করবে। আমি চেষ্টা করছি না, কিন্তু কিছু হচ্ছে তো না। ছিটে ফোটাও প্রোগ্রেস হয়নি। বোঝার চেষ্টা করো, সব কাজে একটু সময় লাগে। আমার এখন 1 লাখ টাকার দরকার। আমায় ব্ল্যাকমেল করছো তুমি? আমি শুধু আমার দরকারটুকু বলছি। যখন যখন তোমার সেক্সের দরকার ছিল তুমি আমায় ব্যবহার করেছিলে, তাই না? এখন তুমি ঠিক করো যে এটা ব্ল্যাকমেল নাকি আমার অসহায়তা। বিশ্বাসঘাতকতার পর্দার আড়ালে অনেক অ্যাফেয়ার জন্ম নেয়। কারো কাছে এটা ভালোবাসা, আবার কারো কাছে এটা কামনা, আর কারো কাছে এটা একটা চুক্তি। সম্পর্কের দাম যখন টাকার মূল্যে বিচার করা হয় তখন সেটা একটা ইঙ্গিত যে অ্যাফেয়ারের এই গাড়িটা ব্ল্যাকমেলের লাইনে চলে যাচ্ছে। সাল 2009, নিউ দিল্লি। তুমি একজন কলেজ স্টুডেন্ট, তাই জন্যই আমি ঘরটা ভাড়া দিয়েছি। তার মানে তো এটা নয় যে যে যেখান থেকে পারলো এখানে হাজির হয়ে গেল। ম্যাম, ওই ছেলেগুলো আমার ফ্রেন্ডস, আর আপনাকে তো কেউ ডিস্টার্বও করছে না। আর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার আলাদা এন্ট্রান্স, তাও আপনি ঝামেলা সৃষ্টি করছেন কেন? নুসরাত, ছেলেদেরকে তুমি আনো আর আমার ফ্যামিলির বদনাম হয়। হ্যালো, পরিষ্কারভাবে বলুন তো আপনি ঠিক কি বলতে চাইছেন? এটাই যে সারা পাড়া এটাই ভাবে যে তুমি প্রস্টিটিউট, এই ব্যবসা করো। গৌরব, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওকে? আরে নিকুচি করেছে ল্যাঙ্গুয়েজের। মা, ওকে এই মুহূর্তে এখান থেকে বের করে দাও। এক্সকিউজ মি, 11 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়েছি আমি, আর আপনারা আমায় এভাবে বার করে দিতে পারেন না। আর হঠাৎ করে আমি যাবোটা কোথায় এখন? জাহান্নামে যাও, আমাদের কিচ্ছু এসে যায় না। মা, ওর 11 মাসের অ্যাডভান্স ওকে দিয়ে দাও। নুসরত, টাকা নিয়ে ফটো এখান থেকে, না হলে আমি পুলিশকে ফোন করব। না না, পুলিশকে ডেকো না। কেন? ভয় পেলে? না, কারণ পুলিশকে ফোন আমি করছি। হ্যালো পুলিশ। রবি চাণক্যপুরীতে শীঘ্র 2জন পিসিআর পাঠিয়ে দাও, ডিলে করো না। একটা পাঠিয়ে দিয়েছি স্যার, দুটো আরো পাঠিয়ে দেবো। স্যার পিসিআর থেকে কল এসছে। কোন নুসরাত নামের মেয়ে ফোন করেছিল, বলছে ওর বাড়ি আলি ওকে হ্যারাস করছে। রবি, একটু গিয়ে দেখো কোনো পারিবারিক ঘটনা হবে। ওকে স্যার। নুসরাত নামে কেউ ফোন করেছিল? হ্যাঁ, আমি নুসরাত। আসুন। স্যার, যে ছেলেগুলো আসে তারা আমার ক্লাসমেট। ওরা কলেজের অ্যাসাইনমেন্ট নিয়ে আসে স্যার। আচ্ছা, তো সারা রাত চলে এদের কলেজের অ্যাসাইনমেন্ট? স্যার, এটা আমার বাড়ি, আর আমি পরিষ্কারভাবে বলেছিলাম ছেলেরা ওর ঘরে একেবারে অ্যালাউড নয়। আপনি বয়ফ্রেন্ড বলেছিলেন, আর ওরা আমার বয়ফ্রেন্ড না, শুধুমাত্র ফ্রেন্ডস, ব্যাস। স্যার, ওরা আমার ফ্রেন্ডস, ওরা হ্যাপেন টু বি মেল। স্যার, ওনাদের কোনো অসুবিধা হয় না, আর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার রুমের এন্ট্রান্সটা আলাদা। কোন কলেজে পড়েন আপনি? স্যার, ইঞ্জিনিয়ারিং কলেজ, মুনগা। স্যার, আমি একটা ভালো ফ্যামিলিতে বিলং করি। স্যার, ওর জন্য আমার ফ্যামিলির বদনাম হচ্ছে। ওকে আজকেই আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। কলেজে হোস্টেল আছে? হ্যাঁ, কিন্তু হোস্টেলের রুম খালি নেই স্যার, আর সেই জন্যই তো আমি এখানে থাকছি। স্যার, আমি ওনাদের 11 মাসের অ্যাডভান্সও দিয়ে দিয়েছি, তাহলে এরা আমায় এভাবে কি করে বার করে দিতে পারে স্যার? স্যার, আমার কাছে আর কোনো অপশন নেই, তার উপর এক্সাম আর সাবমিশন সব মাথার উপরে। মিস্টার সুরজ, মিনা দেবী, মেয়েটিকে আরেকটি চান্স দিন। স্টুডেন্ট তো। আর তুমি নুসরাত, আজ থেকে সব অ্যাসাইনমেন্টস কলেজেই শেষ করবে। এত ভালো বাড়িওয়ালার শুধু সৌভাগ্যবানরাই পায়। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি ওনাদের বলুন, ওনারা যদি আপনাকে থাকতে দেন তো। কি মিস্টার সুরজ? ঠিক আছে স্যার, কিন্তু এটা লাস্ট চান্স নুসরত। চলে এসো। ফোকাস করো পড়াশোনার দিকে, কেমন? ওকে স্যার, ফোকাস করব শুধু পড়াশোনার ওপর। দেখো, পুলিশের কথা আমি তোমার নোটিশ দিইনি, আর তোমার সাথে এগ্রিমেন্ট বানানোর কোনো কথাও হয়নি আমার। কিন্তু আমি এভাবে ব্যাগস প্যাক করে কোথায় যাব? অন্য ঘর খুঁজতে সময় তো লাগবে। বি রিজনেবল। তোমার কাছে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে যদি চলে না যাও তাহলে আমি পুলিশের কাছে যাব।
কিন্তু 2 দিন তো খুব কম। দুদিনের মধ্যেই আমাদের নতুন ভাড়াটে আসবে। হ্যালো। বিজয়, আমার ল্যান্ডলর্ড আমায় বাড়ি থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ, তা বেরিয়ে যাও না। থাকতে তো আমিও চাই না, কিন্তু এত রাতে আমি একা কি করে যাব? দেখো, আমাকে পিডাগ্রিতে যেতে হবে একজন ফ্রেন্ডের বাড়ি। তুমি ড্রপ করে দিতে পারো? দেখো নুসরাত, তুমি সকাল পর্যন্ত থেকে যাও, আমি সকালে তোমায় ড্রপ করে দেবো। এখন না, এখন ঠিক দেখায় না। কিন্তু সকালে ঠিক আসবে তো? হ্যাঁ, গুড নাইট। চলো বিজয়। যাক, শেষ অবধি তুমি যাচ্ছ, দেখেও ভালো লাগছে। আমারও বিশেষ খুব একটা খারাপ লাগছে না আপনাদের ছেড়ে চলে যেতে। শুধু একটা ব্যাগ নিয়ে যাচ্ছ? ফেরত আসার ইচ্ছে থাকলে সেটা ভুলে যাও। আজ্ঞে না, আমি কালকে 1 ঘন্টার জন্য আমার বাকি জিনিসপত্র নিতে আসবো, আর আপনার চাবি আপনাকে রিটার্ন করে দেবো। ওকে, চলো বিজয়। তিন দিন আগেও একটা ছেলের সাথে এখান থেকে গিয়েছিল, তারপর আমরা ওকে আর দেখিনি। হ্যাঁ, যাওয়ার সময় বলে গিয়েছিল যে ওর জিনিস ফেরত দিতে আসবে, সেই থেকে আমরা অপেক্ষা করে আছি। গত 3 দিন ধরে কন্টিনিউ ওর ফোন সুইচ অফ। ও পালিয়ে গেছে হবে কোনো ছেলের সাথে। আর তাছাড়া কত লোক তো ওর সাথে দেখা করতে আসতো। এই যে ম্যাডাম, একটু ভেবে চিন্তে কথা বলুন। কয়েকদিন আগে আমার সাথে ওর কথা হয়েছে, আপনাদের জন্য খুব চিন্তিত ছিল। এতে আর নতুন কি আছে? ও সব সময় আমাদের নামে অভিযোগ করে সবার কাছে কাঁদুনি গিয়ে বেড়াতো। অভিযোগ তো আমি করব পুলিশকে, আর আপনারা কাঁদবেন। আমার ছোট বোন হয় নুসরাত, আমরা বিহারের বেথিয়া থেকে বিলং করি। শেষবার কবে কথা হয়েছে আপনার? স্যার, এই হয়তো 5 দিন আগে। ওর বাড়িওয়ালা ওকে খুব বিরক্ত করছিল, ফোনে কাঁদছিল, আর গত 3 দিন ধরে তো ওর ফোন কন্টিনিউ সুইচ অফই আসছে। স্যার, আমার মনে হচ্ছে এটা সেই মেয়ে স্যার, যার ওখানে রবি স্যার গিয়ে কম্প্রোমাইজ করিয়েছিল নাংলো এরিয়াতে স্যার। বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, ওদের কি বক্তব্য? উনি তো বলছিলেন যে 6 সেপ্টেম্বর তোমার বোন কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আগে হ্যাঁ, একদম সত্যি। ও 6 সেপ্টেম্বর এখান থেকে গিয়েছিল, তারপর আর ফেরত আসেনি। ও নিজে চলে গেছে নাকি আপনি ওকে এই ঘর থেকে বার করে দিয়েছেন সূর্যবাবু? না সাহেব, ও লিজ শেষ হয়ে গিয়েছিল, আর আমি ওর ঘরটা অন্য পার্টিকে দিয়ে দিয়েছি। তাহলে তো বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। বাড়িটা আমার, তাছাড়া ওর এগ্রিমেন্ট 8ই সেপ্টেম্বর পর্যন্তই ছিল। কার সাথে গেছে সেটা তো আমি জানি না স্যার। আর এমনি তো আমি ওর কোনো বয়ফ্রেন্ডকে চিনি না। স্যার, ইনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কেন বলবো? কারণ আপনি ওকে পছন্দ করতেন না। একদম পছন্দ করতাম না, আর আমি ওর থেকে সব সময় 1 মাইল দূরত্ব বজায় রাখতাম। বলুন তো সাহেব, পুলিশের সাথে কি ঝামেলা করতে চায়? কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনি যেন জানেন না, খুব ক্লোজ বন্ধুত্ব ছিল ওর আপনার সাব ইন্সপেক্টরের সাথে। কোন সাব ইন্সপেক্টর? ওই যে সাহেব, যাকে ও প্রথমবার ফোন করে এখানে ডেকেছিল। ও এখানে এসে আমাদের বাধ্য করেছিল যে নুসরাতকে যেন আমরা এখানে রাখি। মিস্টার সুরজ, মিনা দেবী, মেয়েটিকে আরেকটি চান্স দিন। স্টুডেন্ট তো? আর তুমি নুসরাত, আজ থেকে সব অ্যাসাইনমেন্টস কলেজেই শেষ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। সাহেব, এমনিতে ও যে বাইকটাতে গিয়েছিল, আমি সেই বাইকটার নাম্বার মনে করে রেখেছিলাম। সিলভার কালারের বাইক ছিল, নাম্বার ছিল DL05RJ9087। গুড মর্নিং স্যার। হে রবি, গুড মর্নিং। বসো। থ্যাংক ইউ স্যার। আর কি খবর বলো? চলছে স্যার। কেমন চলছে ক্রাইম ব্রাঞ্চ? সেই একই দৌড়ে স্যার। এই সবই কেরালা থেকে ফিরলাম, একটা সলিড ফ্রডের কেস ছিল স্যার। বলুন স্যার, কি জন্য ডেকেছিলেন? নুসরাত। কোন নুসরাত স্যার? আরে সেই নূরগাঁওয়ের কেস, মেয়েটাকে তার বাড়িওয়ালা বিরক্ত করছিল, স্টুডেন্ট। ও কারেক্ট, ওই কলেজ স্টুডেন্ট স্যার। সেম গার্ল। কি হয়েছে স্যার ওর? সেটাই তো জানতে হবে। 3 দিন ধরে নিখোঁজ। বেচারা ওর ভাই বিহার থেকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আচ্ছা, ওর বাড়িওয়ালা বলছিল কি যেন নাম, সূর্য। হ্যাঁ। ওই মেয়েটা নাকি তোমার টাচে ফাঁচে ছিল? কোনো টাচে ফাচে ছিল না স্যার। একজন অসহায় কলেজ স্টুডেন্ট ছিল, তাই আমি সান্ত্বনা দিয়েছিলাম যে কোনো দরকার পড়লে ফোন করতে, ভয় না পেতে। এনিওয়েজ রবি, তুমি যখন ওই মেয়েটাকে ভালো করে চেনো,
তো আমি ডিসিপি কে রিকোয়েস্ট করেছি যেন তোমায় কেসে ট্রান্সফার করে দেয়। নিশ্চয়ই স্যার। তাহলে আর কি, লেগে পড়ো। শিওর স্যার। স্যার স্যার আমরা ওই সিলভার কালারে বাইকের নম্বরটা আরটিও কে দিয়ে দিয়েছি, ওরা খুব শীঘ্রই আমাদের জানিয়ে দেবে আর স্যার। ফোন রেকর্ডস? হ্যাঁ ওটা এসে গেছে স্যার। 5ই সেপ্টেম্বর নুসরাত এই নাম্বারেতে দুবার ডায়াল করেছিল। একটু খবর নাও, এটা কার নাম্বার? হ্যাঁ স্যার। স্যার এটা তো রবি স্যারের নাম্বার। এটা কোনো সাধারণ কেস ছিল না। ইনভেস্টিগেশনের মাধ্যমে সন্দেহের তীর একজন পুলিশ অফিসারের দিকে ইঙ্গিত করছিল। নুসরাত নিখোঁজ হয়ে যাওয়ার ঠিক আগের রাত্রিরে পিএসআই রবিকে দুবার ফোন করেছিল। প্রশ্নটা ছিল কেন? স্যার এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, যেটা আমি ওই মেয়েটাকে দিয়েছিলাম। ফোনটা বাড়িতে ছিল আর আমি 1 সপ্তাহ কেরালাতে ছিলাম। হতে পারে যে কোনো অসুবিধা হয়েছিল বলে ফোন করেছিল। রবি, দুবারই কল রিসিভ হয়েছে আর কথা হয়েছে। হতে পারে তোমার অনুপস্থিতিতে কেউ এই নাম্বারটা রিসিভ করেছিল। জানি না স্যার, কিন্তু হতে পারে যে মিসেস বা ছেলে ফোন ধরেছিল। আমি এক্ষুনি চেক করে আপনাকে জানাচ্ছি। শিওর। ফোন তো তুমি নিয়ে গিয়েছিলে তাই না? না পুষ্পা, এই ফোনটা এই ড্রয়ারেই ছিল। আর ফোন রেকর্ড যেটা দেখাচ্ছে যে ফোনে নুসরাতের সাথে কথা হয়েছে। আমি তো জানতামই না যে তুমি ফোনটাকে ড্রয়ারে রেখে গেছো। সুনীল, তুই ফোনটা ধরেছিলি? মেয়েটার সাথে কথা বলেছিলি? নো ড্যাড, আমি কেন কথা বলতে যাবো কোনো নুসরাতের সাথে? তাহলে কে কথা বলেছিল? এটা কি করে সম্ভব? স্যার ওই মোটরসাইকেলের ট্রেস হয়ে গেছে স্যার। কার ওটা? একজন ডক্টরের, ডক্টর বিজয়। বাকারবেলাতে ওনার চেম্বার আছে স্যার। হ্যাঁ, নুসরাতকে পিক আপ আমিই করেছিলাম 6ই সেপ্টেম্বর। আর কোথায় নিয়ে গেলে ওকে? ওই যেখানে ও যেতে চেয়েছিল, পিরাগাড়িতে ওর কোনো বন্ধুর কাছে। পিরাগাড়িতে কোথায়? অটো স্ট্যান্ডে। ব্যাস ব্যাস বিজয়, এখানেই নামিয়ে দাও। আমি এখান থেকেই চলে যাব, একদম কাছেই। শিওর? হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। ওকে বাই। বাই। আর তারপরও কোথায় গেছে সেটা আমি জানি না। আমি জানি। কি জানেন স্যার? এটাই যে তুমি মিথ্যে বলছো। নুসরাতের ফোনের শেষ লোকেশন ছিল বাকরওয়ালা, এন্ড আই থিংক তোমার এই ক্লিনিকটাও বাকরওয়ালাতে, রাইট? এবার সোজাসুজি বলো, নুসরাতকে কি করে জানতে, আর পিরাগড়িতে কেন নিয়ে গেলে? স্যার আমিও নুসরাতকে চিনতাম না স্যার। ও তো ফোন করে সাহায্য চাইলো বলে আমি চলে গেলাম স্যার। চিনতে না তো তোমায় ফোন করলো কেন? আসলে ও আমার পিসে মশাইয়ের সেলে কল করেছিল, আমি তো শুধুমাত্র ফোন রিসিভ করেছিলাম। তোমার পিসে মশাইটাকে? স্যার উনি পুলিশে আছেন, সাব ইন্সপেক্টর রবি শুক্লা। আরও একবার ইনভেস্টিগেশনের তীর পুলিশ অফিসার রবি শুক্লার দিকে ইঙ্গিত করতে লাগলো। নুসরাতের নিখোঁজের 4 দিন হয়ে গিয়েছিল। বিহারের বেথিয়ার কসবায় তার পরিবার সময়ের সঙ্গে সঙ্গে হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছিল। আব্বু, পুলিশ নুসরাতকে খুঁজছে। বাবা, তুই ফিরে এলি কেন বলতো? ওখানেই যদি থাকতিস। আম্মি, পুলিশের যেসব তথ্য জানার ছিল সেগুলো তো আমি দিয়ে এসছি না। এখন তারপর তো আর ওখানে থাকার কোনো মানেই হয় না। আর তাছাড়া কলেজে আমার খুব ইম্পর্টেন্ট লেকচার ছিল। আমি দিল্লি চলে যাচ্ছি, অফিস থেকে ছুটি নিয়ে নেব। আব্বু, সেটার কোনো দরকার নেই। আমি তো পরশুতে দিল্লিতে ফেরত যাচ্ছি, শুধু 2 দিনের লেকচারটা হয়ে যাক। নুসরাতকে দিল্লিতে পাঠানোই উচিত ছিল না, কিন্তু ওর জেদ কিছুই নয়, শুধু তোমার আদরেই ওর মাথাটা বিগড়েছে। সেই জন্যই আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আব্বু, আম্মি, এতে আমাদের দিল্লির কি দোষ হলো? আর আমাদের নুসরাতেরই বা কি দোষ বলো? ও তো পড়াশোনাতে এত ব্রাইট ছিল যে আমি ওকে সবসময় এনকারেজ করতাম যে ভালো করে পড়ো, উন্নতি করো, কিছু করে দেখাও। নুসরাতের স্কুল পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি ছিল, আর তারই ভিত্তিতে সে মুলকা নাংলোইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের সুযোগ পেয়ে যায়। এখান থেকে পাশ করার পর ওর অনেক বড় ক্যারিয়ার শুরু হতে চলেছিল। কিন্তু নুসরাত নিখোঁজ ছিল, আর পুলিশের হাতে এখনো কোনো সূত্র আসেনি।
স্যার আমি বুঝতে পারছি না যে আমার ভাইপো বিজয় নুসরাতকে পিক করতে গিয়েছিল কেন। রবি, তোমার ভাইপো তো একটা কথাতেই আটকে আছে যে ও নুসরাতকে পিরাগড়ের রিক্সা স্ট্যান্ডে ড্রপ করেছিল, যেখানে নুসরাতের সেল ফোনের রেকর্ড থেকে এটা জানা যাচ্ছে যে ওর সেলের লাস্ট কলের লোকেশন বাকরওয়ালা ছিল। রবি, কিছু সিরিয়াস গোলমাল আছে। স্যার জানি না এই বিজয় কি লুকোচ্ছে। হয়তো তুমি কিছু লুকোচ্ছ রবি। যথেষ্ট হয়েছে রবি, কিছু তো বলো। ব্যাপারটা কি নুসরাতের? রবি, আমি স্টেটমেন্ট ফাইল করব, কিছু তো বলো। তুমি এইভাবে চুপ করে থাকলে অভিযুক্ত প্রমাণিত হবে, এটা তুমি জানো। গত 8 মাসে তোমার আর নুসরাতের মধ্যে এতগুলো ফোন হয়েছে যে এত ফোন কলস দেখে কেউ বলবে না যে ওগুলো অফিসিয়াল কারণের জন্য হয়েছে। স্যার আমি নুসরাতকে বলেছিলাম যে কোনো হেল্প লাগলে যেন ফোন করে। তুমি তাহলে ওকে তোমার পার্সোনাল ফোন নাম্বার দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। আর ও ফোন করতেই থাকে? করতে থাকে স্যার। তারপর নুসরাত, আমি দিনকে দিন তোমার দিকে খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়ছি, এটা ঠিক নয়? কোনটা ঠিক আর কোনটা ভুল আমি সেটা এখন জানি না। আমি শুধু এইটুকুই জানি যে আপনাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছিলাম, যবে থেকে আপনি নাম্বার দিয়েছিলেন। কিন্তু নাম্বার তো আমি সাহায্যের জন্য দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আমার তো সাহায্যের দরকার আছে। আই লাভ ইউ রবি, হেল্প মি প্লিজ। নুসরাত, তোমাকে আমি কিছু লুকোইনি, আমি বিবাহিত, আর এসব করতে আমার গিল্টি ফিল হচ্ছে, রাইট? রাইট। দেখুন, আপনার গিল্টি ফিল করার কোনো দরকার নেই। আমি আপনার ফ্যামিলি লাইফ খারাপ করতে চাই না, আর আমি আপনাকে এটাও বলছি না যে আমাকে বিয়ে করতে হবে। তাহলে তুমি কি চাও নুসরাত? আপনাকে চাই। রবি, তুমি পার্সোনাল আর প্রফেশনাল দুটোর সীমানাই পেরিয়ে গেছো। হ্যাঁ স্যার, কিন্তু যতক্ষণে আমি আমার ভুল পুরোপুরি বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি নুসরাতের ভালোবাসায় পুরো হারিয়ে গিয়েছিলাম। স্যার স্যার এটা হলো রবি স্যারের ফোন রেকর্ড, ওনার ছেলে সুনীলের ফোন রেকর্ড, আর ওনার স্ত্রী পুষ্পা দেবীর ফোন রেকর্ড। স্যার এটা কি অন্যায় স্যার? আমার ওয়াইফের সাথে নুসরাতের কিসের লেনদেন? লেনদেন আছে রবি, তুমি নিজেও একজন পুলিশ অফিসার, আর এটা ভালো করেই জানো যে পুলিশ যাই করে তার পেছনে কিছু একটা কারণ থাকে। প্রত্যেক জিনিসের অন্য জিনিসের সাথে লেনদেন থাকেই। নাও কামাল, আমার সত্যিটা চাই, তোমার মুখের থেকে সত্যিটা। কিরকম সত্যি স্যার? নুসরাতের বাড়িওয়ালা আমাদের বলল যে তোমার স্ত্রী আর ছেলে প্রায় ওর কাছে আসতো, সত্যি? স্যার 6 সেপ্টেম্বরের দিন ডক্টর বিজয়, পুষ্পা দেবী আর সুনীলের সেলফোন লোকেশন একই জায়গা স্যার। কোথাকার? ভদ্রা রেল লাইন, জয়পুর রাজস্থান থেকে 20 কিলোমিটার দূরে স্যার। 7ই সেপ্টেম্বর আমরা একটা কল পাই স্যার, ভদ্রায় রেল লাইনের পাশে একটা নালায় একটা লাশ পড়ে রয়েছে। বডির আইডেন্টিফিকেশন করা যায়নি স্যার, কারণ মুখটা একেবারে নষ্ট করে দেওয়া হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা হয়েছিল স্যার শ্বাসরোধের ফলে। তারপরে ওর মুখটা কোনো ভারী জিনিস দিয়ে নষ্ট করা হয়েছে। ওই ভারী জিনিসটা যাই হোক না কেন বডির কাছে পাওয়া যায়নি। লাশের আশেপাশের কোনো জিনিস যেগুলো এখন আপনার হেফাজতে আছে? হ্যাঁ স্যার, সেগুলো আমাদের কাছেই আছে। আর লাশ? 4 দিন ওয়েট করেছিলাম স্যার, কিন্তু যখন একবারে পচতে শুরু করলো তখন পুঁতে দিয়েছি। আপনি কি করে জানলেন যে মেয়েটা মুসলমান বা খ্রিস্টান? ওর গলায় একটা তাবিজ ছিল স্যার, ওই তাবিজ ইসলামিক ছিল। হ্যাঁ স্যার, এই তাবিজটা তো আমি নুসরাতের জন্য আজমের শরীফ থেকে নিয়ে এসেছিলাম। বিশেষত তোর জন্য নিয়ে এসেছি আজমের শরীফ থেকে। এবার খুব মন দিয়ে পড়াশোনা করিস। একদম দাদা,
খুব মন দিয়ে পড়বো। দিল্লি অনেক বড় শহর, কিন্তু সেখানের ভিড়ে হারিয়ে যাবে না তো আমার এই স্কলার বোনটা? ডোন্ট ওয়ারি দাদা, তোমার এই স্কলার বোন কোথাও হারিয়ে যাবে না। এই পোশাক নুসরাতের? মনে তো হচ্ছে ওরই। আগে শেষবার নুসরত যখন এখান থেকে যায় তখন এই পোশাকটাই পরেছিল। বিজয়, সত্যি বল, নুসরাতকে তুই মেরে ফেলেছিস নাকি কোনো ভুলেও মারা গেছে? ভুল তো আপনি করেছেন পিসেমশাই। ভুল নয়, বরং অপরাধ করেছেন আপনি। বিবাহিত হওয়া সত্ত্বেও নিজের থেকে 20 বছরের ছোট মেয়ের সাথে অ্যাফেয়ার করে বসেছিলেন। বেচারি পিসি কিভাবে কষ্ট পাচ্ছিল, আমি ওনার কষ্ট দেখতে পাচ্ছিলাম না। ভালোবাসার নেশায় পুলিশ ইন্সপেক্টর রবি নুসরাতকে চাঁদ তারা ভেঙে এনে দেওয়ার কথা দিয়েছিলেন, কিন্তু বাস্তবে উনি যেটা ভাঙছিলেন সেটা ছিল শুধু মন, নিজের স্ত্রীর, নিজের প্রেমিকা নুসরাতের। নুসরাত, আমি তো চেষ্টা করছি। তোমার এটা কেন মনে হচ্ছে যে তোমার ক্যারিয়ার নিয়ে আমার চিন্তা নেই? যদি থাকতো তাহলে আপনি এতদিনে আমায় পুলিশে চাকরি পাইয়ে দিতেন। 16টা ফর্ম জমা দিলাম, এতগুলো ইন্টারভিউ দিলাম, কিন্তু এখনো কোনো কল এলো না। কেন? এগুলো কি সব আমার হাতে? না, আপনার হাতে তো আমিই আছি না, একটা খেলনা। ভুল বলছো নুসরাত, একমাত্র আমিই জানি যে তোমার এই চাকরিটার জন্য আমি কত চেষ্টা করেছি। আপনি তো কত বড় বড় লোকেদের জানেন, ডিসিপি লেভেল, এসপি লেভেল, কিন্তু আজ পর্যন্ত আপনি কারোর সাথে আমার ইন্ট্রোডাকশন করাননি, যেখানে আপনি আমায় বলেছিলেন যে কোনো বড় অফিসারের সাথে কথা বলি আমার চাকরি পাওয়ার ব্যবস্থা করবেন। এই সবগুলো এত সহজ নয় নুসরাত। তাহলে আপনার জন্য সহজটা কি? প্রতিজ্ঞা করা নাকি তুড়ি বাজিয়ে আমায় জোগাড় করা নিজের ফুর্তির জন্য? আর এই সবকিছুর রিটার্নে আমি কি পেলাম? নুসরাত, আমি তোমায় ভালোবেসেছি, কোনো চুক্তি করিনি। ভালোবাসা, আপনার ভালোবাসা শুধু বিছানাতেই বেরিয়ে আসে। আসল প্রেমিকরা তো বলিদান দেয়। তার মানে? মানে যারা ভালোবাসে তারা তাদের লাভারের জন্য অনেক কিছু করে, বিছানার বাইরে কিছুটা সময় আর কিছুটা টাকা খরচ করে। টাকা? হ্যাঁ, টাকা। আমার 1 লাখ টাকার দরকার। নুসরাত, এটা বাড়াবাড়ি হচ্ছে। একদম হচ্ছে, কিন্তু আপনার সাথে। আর এইটুকু একটা মূল্য তো আপনাকে দিতেই হবে, না হলে আমি সারা পৃথিবীকে বলে দেবো যে আপনার সত্যিটা কি। আপনার ফ্যামিলি আর পুলিশের লোকেদের 2 জায়গাতেই উত্তর দিতে হবে আপনাকে। এই 65,000 ক্যাশ আর এটা 35,000-এর চেক। আমি ভাবিনি যে আমাকে কোনোদিন এইভাবে ব্ল্যাকমেল হতে হবে। আমিও কোনোদিন ভাবিনি যে আমি নিজেকে এইভাবে এক্সপ্লয়েট হতে দেব। যাই হোক, যেটা হলো তার জন্য আমার খুব আফসোস হচ্ছে। ডিটো রবি, আমারও। পিসে মশাইয়ের সব সময় মনে হতো যে পিসি কিচ্ছু জানে না, কিন্তু সত্যিটা লুকিয়ে রাখা যায় না। পুষ্পা, তুমি আমায় অহেতুক সন্দেহ করছো। তুমি আমাকে এটা কেন বলো না যে নুসরাত আসলে কে, আর তোমার সাথে ওর কিসের সম্পর্ক? আমার কোনো নুসরাতের সাথে কোনো সম্পর্ক নেই। 35,000-এর তো আছে না? নুসরাতের সত্যিটা বুঝতে আমার একটুও সময় লাগে। যতই হোক, আমি তো একজন পুলিশ অফিসারের স্ত্রী। আমার ওই চেকটা চাই, ফেরত দিয়ে দাও। ওটা আমার টাকা, যেটা তুমি আমার স্বামীকে ব্ল্যাকমেল করে হাতিয়েছো। তোমার স্বামী আমায় ব্যবহার করেছে, ফ্রড করেছে, বোকা বানিয়েছে আমায়, যার মূল্য তুমি 35,000 চার্জ করো। অন্য পুরুষদের থেকেও বুঝি এটাই নাও। দেখুন, আমি কিন্তু পুলিশকে ডাকবো। পুলিশ? তুমি একজন পুলিশ অফিসারের ঘর ধ্বংস করছো, আর পুলিশের থেকে সাহায্য চাইবে?
কতবার আমি তোমায় বলেছি আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি ব্যাস চক্রের মধ্যে ফেঁসে গেছি। দুধের বাচ্চাকে ফাঁসাতে গিয়েছিলে? আরে একটু লজ্জা করেনি তোমার? 17 বছরের ছেলে আছে তোমার, কি ভাববে ও তোমার সম্বন্ধে? থ্যাঙ্কস। আপনার স্ত্রী জবরদস্তি এই চেকটা নিয়ে চলে গেছে। আমি পুলিশের কাছেই যাচ্ছিলাম। শোনো নুসরাত, তোমার 1 লাখ টাকা দরকার ছিল, সেটা পেয়ে গেছো। এবার এই কাহিনীটাকে এখানেই শেষ করো। 8 মাস, এই 8 মাসে প্রায় প্রত্যেকটা দিন আপনি আমায় ব্যবহার করেছেন, ফুর্তি করেছেন, আর এখন ঝেড়ে ফেলতে চাইছেন। নুসরাত প্লিজ, আমি এই সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে চাইছি না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমার ফ্যামিলি লাইফ আমি আর নষ্ট করতে চাই না। আর আমার লাইফ, যেটা আপনি শুরু হওয়ার আগেই নষ্ট করে দিলেন, সেটার কি হবে? আর এবার আমি আমার এই খারাপ লাইফটা নিয়ে কি করব? স্যার, আমি বুঝে গিয়েছিলাম যে আমি একটা চক্রভুহে ফেঁসে গেছি, আর সেই জন্যই আমি ট্রান্সফার চাই। আমার মনে হয়েছিল যে এখান থেকে ট্রান্সফার হয়ে গেলে সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। রবি, একবার কথা তো বলতে, কিছু তো একটা উপায় বার করতাম। 1 মাস ধরে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্টও ছিল না, কিন্তু সেই রাতে ও আমায় কেন ফোন করেছিল আমার কোনো আইডিয়া নেই স্যার। একমাত্র নুসরাতই বলতে পারত যে সেই রাতে সে সাব ইন্সপেক্টর রবি শুক্লাকে কেন ফোন করেছিল। হয়তো সে কোনো সমস্যায় পড়ে গিয়েছিল, আর তার কাছে সাহায্যের জন্য আর কেউ ছিল না। হয়তো ও রবিকে মিস করছিল, সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছিল। এই সব প্রশ্নের উত্তর নুসরাতের সাথেই মাটি চাপা পড়ে যায়। দেখো, তোমার কাছে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে যদি চলে না যাও, তাহলে আমি পুলিশের কাছে যাব। কিন্তু 2 দিন তো খুবই কম। তাহলে গোটা বছরটাও কম হবে তোমার। আমি কিছু জানি না, 2 দিনের মধ্যেই আমাদের নতুন ভাড়াটে আসবে। আমার কথাটাকে সিরিয়াসলি নাও, আমি নাটক করতে চাই না। হ্যালো, আমি কি রবিবাবুর সাথে কথা বলতে পারি? কে বলছেন? নুসরাত। নুসরাত? রবিবাবু তো এখানে নেই, উনি কেরালা গিয়েছেন। আপনি কি বলছেন? আমি ওনার ভাইপো বিজয়। আমি জানি যে ওই কেরালার ব্যাপারটা মিথ্যে, আর উনি ওখানেই আছেন। আর উনি যেটা করছেন না, সেটা ভালো করছেন না, এর ফল খুব খারাপ হবে। আমি বললাম না পিসেমশাই এখানে নেই, ব্যাস। দেখুন, আমি খুব বিপদে পড়েছি, আমার হেল্প চাই প্লিজ। নুসরাত, আমি পুষ্পা বলছি। আর শোনো, এবার তোমার এই ড্রামাগুলো না বন্ধ করে দাও। রবি এখন আর তোমার মুখও দেখবে না, আর ভবিষ্যতে ফোন করার চেষ্টাও করবে না, বুঝলে? হ্যালো। এই রকম মেয়েদের আমি খুব ভালো করে জানি। সাপের মতো করে ফনা তুলতে থাকবে, আর কাঁটা হয়ে সারা জীবন খোঁচা দেবে। বিজয়, ফোন তোলো। ওর সাহায্য চাই তো, আমরাই ওর সাহায্য করব। হ্যালো বিজয়, আমার ল্যান্ডলর্ড আমায় বাড়ি থেকে বার করে দিচ্ছে। তা বেরিয়ে যাও। থাকতে তো আমিও চাই না, কিন্তু এত রাতে আমি একা কি করে যাব? দেখো, আমি পিডব্লিউতে একজন ফ্রেন্ডের কাছে যাব, তুমি ড্রপ করে দিতে পারো? এখন কোনো প্রবলেম আছে? দেখো নুসরাত, তুমি সকাল পর্যন্ত থেকে যাও, আমি সকালে তোমায় ড্রপ করে দেবো। এখন না, এই সময় ঠিক দেখায় না। ঠিক আছে, কিন্তু সকালে ঠিক আসবে তো? পাক্কা। গুড নাইট। বিজয়কে নুসরাতের কাছে পাঠানোর প্ল্যানটা আমারই ছিল। চলো বিজয়। আমি কিছু জিনিস কালেক্ট করার অজুহাত বানাই, আর ওকে আমার ক্লিনিকে নিয়ে যাই। বিজয়, সত্যি কথা বলো, রবিবাবু কেরালা যাননি, রাইট? উনি কেরালাতেই গেছেন। আমার জেনুইন প্রবলেম, আর উনি যদি এখানে থাকতেন তাহলে তোমার হেল্প নিতাম না। আমার পুরো কনফিডেন্স আছে যে উনি আমায় হেল্প করতেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করতেন। উনি ভালো আছেন তো? ওনার কিছু হয়নি তো, রাইট? উনি একদম ঠিক আছেন, কেরালাতে গিয়েছেন। 50 বার বলেছি তোমায়। তাহলে 1 মাস ধরে উনি আমায় কন্ট্যাক্ট করেননি কেন? আমি ওনাকে দেখিও নি, আর দেখবেও না।
আমি ওকে ওভারডোজ ইনজেক্ট করে দিই আর প্ল্যান মাফিক পিসিকে ফোন করি। অজ্ঞান নুসরাতকে আমরা পিসির গাড়িতে করে রাজস্থানে নিয়ে যাই। কোনোভাবেই যেন চেনা না যায়, সব রকমের আইডেন্টিফিকেশন সবকিছু খুলে নাও, ওর মুখটা নষ্ট করে দাও। বিজয়, এই পাথরটাকে এখানে ফেলে রেখে যাব না, এটাকে গাড়িতে তুলে নাও। প্রথমে এই লাশটার কিছু একটা ব্যবস্থা করি। চলো চলো। নিজে একজন পুলিশ হয়ে তোমার লিমিট ক্রস করা উচিত হয়নি রবি। একবার পিছলে গিয়েছিলাম স্যার, কিন্তু একবার পিছলাম আর উঠতেই পারলাম না। আমার একটা ভুল সব কিছু নষ্ট করে দিল। আমাদের এত সুন্দর বুদ্ধিমান মেয়ে কাউকে ব্ল্যাকমেল কি করে করতে পারে? এত টাকা নিয়ে ও কি করতো? শহরে গিয়ে এসব যে কি করে শিখলো আমার মেয়ে, আর শেষ পর্যন্ত আমরা চিরকালের মতো ওকে হারালাম, চিরকালের মতো। সায়েন্সের তুখোর স্টুডেন্ট নুসরাত ব্ল্যাকমেলের মতো অপরাধের সঙ্গে এক্সপেরিমেন্ট করে, আর এই এক্সপেরিমেন্ট বাজেভাবে ফেল করে। বিবাহিত পুলিশ অফিসার রবি শুক্লাও অ্যাফেয়ারের লাড্ডু চেখে দেখেন, যেটা বিষে পরিণত হয়। রবি শুক্লার আহত স্ত্রী পুষ্পা উদ্বেগে সব হুঁশ হারিয়ে ফেলে আর নিজের হাত দিয়েই নিজের সংসারে আগুন দেয়। ব্ল্যাকমেলের প্রথম ইঙ্গিত শোনার সঙ্গে সঙ্গে রবির তার সিনিয়র্স আর পরিবারের লোকেদের সামনে নিজের ভুল স্বীকার করে নেওয়া উচিত ছিল। অনেক রাগারাগি হতো, টেনশন হতো, লজ্জাও হতো, কিন্তু জীবন তো যেত না, সংসার ভাঙত না। আবার দেখা হবে অপরাধের আরো একটা ঘটনা নিয়ে, যেখান থেকে আমরা কিছু না কিছু নিশ্চয়ই শিখতে পারবো। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।